প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা জ্যামিতিক আকৃতির গল্প শুনছিলাম। আমরা গল্পের এই পর্যায়ে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা ত্রিভুজের কিভাবে লম্ব অঙ্কন করতে হয়, ভূমি নির্ধারণ করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। চলো আমরা একটু স্মৃতিচারণ করে নিই। আমরা ত্রিভুজের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। এরপর কোণভেদে ত্রিভুজের যে বিভিন্ন শ্রেণীবিভাগ, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী ত্রিভুজ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমরা ত্রিভুজের ভূমি নির্ধারণ করেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা এই ত্রিকোণী বা সেট স্কোয়ারের যদি ভূমি এটা ধরি তাহলে বলেছিলাম লম্ব এটা, আর ভূমি যদি এদিকে ধরি তাহলে লম্ব হবে ওই বাহুটা, ভূমি যদি এই বড় বাহুটা ধরি তাহলে লম্ব হবে এটা। আমরা এরপরে এরকম তিনটা ত্রিভুজ নিয়েছিলাম। এই ত্রিভুজগুলোর ভূমি যখন বিসি ধরেছিলাম তখন উচ্চতা এডি হয়েছিল, ভূমি সি এ তখন উচ্চতা বিই হয়েছিল, ভূমি যখন এবি ধরেছিলাম উচ্চতা তখন সি এফ হয়েছিল। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরপর সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটা উচ্চতা কীভাবে নির্ণয় করতে হয় সেটা জেনেছিলাম। সূক্ষ্মকোণী ত্রিভুজের এই যে তিনটা লম্ব, এটা কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে। আমরা এই বিন্দুটা একটা নাম দিয়েছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ, এটা লম্ব বিন্দু ছিল। এরপর আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরকম একটা চিত্র পেয়েছিলাম। এই সমকোণী ত্রিভুজের এডি যদি বিসি ভূমি ধরি এডি লম্ব বলেছিলাম, আবার এবি যদি ভূমি ধরি তাহলে বিসিটাকে লম্ব বলেছিলাম, আর এসি যদি ভূমি ধরি তখন বিডিটিকে বলেছিলাম লম্ব। আমরা তিনটা লম্ব এখানে সেট করেছে বি বিন্দুতে, তাহলে আমরা বি বিন্দুটাকে লম্ব বিন্দু বলেছিলাম। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবং সর্বশেষ স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্থূলকোণী ত্রিভুজের শুধুমাত্র একটা লম্ব ত্রিভুজের অভ্যন্তরে হয়, বাকি দুইটা লম্ব ত্রিভুজের অভ্যন্তরে হয়নি। বাকি দুইটা লম্ব ত্রিভুজের বাহুকে বর্ধিত করে তারপরে তাই সেই বর্ধিতাংশের উপরে আমরা লম্ব অঙ্কন করেছিলাম। যেমন আমরা এই বিডি বাহুটাকে এদিকে বর্ধিত করে এডি লম্ব অঙ্কন করেছিলাম, তারপরে এই বিএ বাহুকে বর্ধিত করে সি এফ লম্ব অঙ্কন করেছিলাম। আমাদের এখানে এই লম্ব তিনটাও বর্ধিত করে বলেছিলাম যে এই লম্ব তিনটাও একটা বিন্দুতে ছেদ করে। এই লম্ব বিন্দুটা কিন্তু ত্রিভুজের বাইরে তৈরি হয়েছিল। তো আমরা একটা ত্রিভুজের ভূমি নির্ধারণ করে কিভাবে লম্ব বের করতে হয় সেগুলো জেনেছি গত ক্লাসে। আমাদের ভূমি এবং উচ্চতা বা লম্ব এগুলো বের করা জরুরি কেন? কারণ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যদি পরিমাপ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভূমি এবং উচ্চতা কোনটা এগুলো বের করতে হবে। আমরা ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল যদি মাপতে হয় তাহলে ভূমি এবং উচ্চতা এগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন ক্ষেত্রফল যদি বের করতে চাই। তো আমরা জানি যে শিক্ষার্থীরা তোমরা ভূমি নির্ধারণ করে উচ্চতা নির্ণয় করতে পারবে। আমার কাছেও বেশ কিছু ত্রিভুজ ছিল, যেমন আমাদের এখানে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে। এই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি বলে দিই ভূমি এবি, তাহলে এক্ষেত্রে উচ্চতা কী হবে তোমরা বুঝতেই পারছো। এই সি বিন্দু থেকে আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে যাতে এটার উপরে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় উভয় পাশে। তো যে কোনো ত্রিভুজ দিলে তোমরা এখন লম্ব অঙ্কন করতে পারবো তো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা চলো এবার নতুন একটা জিনিস শিখি। আমাদের একটা ত্রিভুজ নিই। এই ত্রিভুজটাই নিই। এটা কি ধরনের ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এই চিত্রে আমি এই সি কোণটাকে ঠিক বি এর উপরে নিয়ে আসব। আমাদের দেখতে পাচ্ছ যে এখানে সি কোণ, এখানে বি কোণ। আমি এই সি কোণটাকে ঠিক বি এর উপরে নিয়ে আসব। বি এর উপরে নিয়ে আসার ফলে আমি এখানে একটা চাপ দিয়ে একটা ভাঁজ তৈরি করব। দেখো এখানে একটা ভাঁজ তৈরি হয়েছে। আমি এটি একটু চিহ্নিত করি। আমি একটু চিহ্নিত করে দিই।
বলো, আমি যেহেতু এটা ঠিক একদম এই কোণায় নিয়ে এসে আমি ভাঁজ করেছি, ফলে আমাদের এই যে বিসি যে বাহুটা রয়েছে, এই বিসি বাহুটা এখানে কিন্তু সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, সমদ্বিখণ্ডিত হয়েছে। ঠিক আছে? ঠিক একইভাবে আমি যদি এই সি এবং এ এই দুইটাকে এরকম সমান দুই ভাঁজে ভাঁজ করি, তোমরা ভাঁজ করো, এভাবে ভাঁজ করলাম, ভাঁজ করে এই যে মাঝখানে একটু চাপ দিয়ে যে দাগটা হয়েছে, এই দাগের এখানে আমি একটু চিহ্নিত করে রাখি। তাহলে এই জায়গাটাতে কিন্তু আমাদের এই বিসি এদিকে যতটুকু ঠিক এদিকে ঠিক সমান পরিমাণ রয়েছে, কাজে আমাদের এটাও কিন্তু সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। একইভাবে আমি যদি এ এবং বি, এই বি বাহুটাকে এর উপরে অথবা এ বাহুটাকে বির উপরে যদি এইভাবে নিয়ে যাই, একদম ঠিক সুন্দর করে মিলায়ে এভাবে একটু চাপ দিবা, চাপ দিলেও আমাদের এখানে কিন্তু এই বাহুটা সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। আমি একটু চিহ্নিত করে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, আমি একটু চিহ্নিত করে রেখেছি, ফলে আমাদের তিনটা বাহুই কিন্তু সমান দুই ভাগে, এখানেও এই বাহুটাও সমান দুই ভাগে, এটাও সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। তিনটা বাহুই সমান দুই ভাগে বিভক্ত হয়েছে। এখন এই যে এবি এর মধ্যবিন্দু এটা, এবি বাহুর মধ্যবিন্দু এটা, আর এই এবি বাহুর বিপরীত কৌণিক শীর্ষ হচ্ছে সি। আমি সি বিন্দুর সাথে এই মধ্যবিন্দু যদি যোগ করি, আমি একটি স্কেল দিয়ে যদি যোগ করে দিই, তোমরা স্কেল দিয়ে যোগ করো। যোগ করলে এই যে রেখাটা তৈরি হলো, বলো তো এই রেখাটার নাম কি? কি নাম? হ্যাঁ, মধ্যমা। আমরা আসলে ত্রিভুজের মধ্যমা তৈরি করে শিখব আজকে। আমরা ইতিমধ্যে কিন্তু একটা মধ্যমা তৈরি করে ফেলেছি, আমরা একটা মধ্যমা তৈরি করেছি। ঠিক একইভাবে এই মধ্যবিন্দু, এটা হচ্ছে তার বিপরীত কৌণিক শীর্ষবিন্দু, এই শীর্ষ থেকে আমি যদি এটা যোগ করে দিই তাহলে আরেকটা মধ্যমা হবে। আমি যদি এই মধ্যবিন্দুর সাথে বিপরীত কৌণিক শীর্ষ এই এর সাথে যদি আমি এই মধ্যবিন্দু যোগ করে দিই তাহলে আমাদের আরেকটা মধ্যমা তৈরি হবে। তাহলে একটা ত্রিভুজের কয়টা মধ্যমা হতে পারে? তিনটি। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা একটু মধ্যমা তৈরি করাটা একটু দেখে নিই। আমাদের এইখানেও এই বিকে সির জায়গায় যদি নিয়ে আসি তাহলে এরকম কিন্তু একটা ভাঁজ তৈরি হবে। আমরা এই ডি বিন্দুটাকে বলছি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এরপর এই যে সবুজ কালারের যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলেছি? হ্যাঁ, মধ্যমা। আমরা এডি বাহুটাকে বলছি হচ্ছে মধ্যমা। কার মধ্যমা? এটা এবিসি ত্রিভুজের মধ্যমা হতে পারে। এবিসি ত্রিভুজের এই মধ্যমাটা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। অনেকে বলে যে এই এডি হচ্ছে বিসি এর মধ্যমা। আসলে বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে, কিন্তু মধ্যমা বাহুর নয়, মধ্যমা হচ্ছে ত্রিভুজের, এবিসি ত্রিভুজের মধ্যমা। চলো আমরা ত্রিভুজের মধ্যমা তৈরি করা আরও শিখি। আমরা এখানে এবিসি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিসি বাহু। আমরা এর ঠিক মধ্যবিন্দু নিয়ে নিলাম, এই মধ্যবিন্দুর সাথে এর বিপরীত কৌণিক শীর্ষ কি? এ। তাহলে আমরা এটা নাম দিলাম ডি। এবার এই এ বিন্দু আর এই ডি বিন্দু যোগ করে দিই। যোগ করলে এই যে এডি রেখাটা হলো, আমরা এই ডি রেখাটাকে বলছি একটা মধ্যমা। এবার আমরা বিও একটা কৌণিক শীর্ষবিন্দু, বি কৌণিক শীর্ষের বিপরীত বাহু কোনটা? এসি বাহু। এসি বাহুর বিপরীত, বি এর বিপরীত বাহু হচ্ছে এসি। এসি এর মধ্যবিন্দু আমি নির্ণয় করলাম ই। এবার আমি যদি বিই যোগ করি তাহলে বিই কিন্তু আরেকটি মধ্যমা। তাহলে আমরা
এই বিই কে বললাম ত্রিভুজ এবিসি এর একটি মধ্যমা। ঠিক একইভাবে সি একটা কৌণিক শীর্ষবিন্দু, এর বিপরীত বাহু হচ্ছে এবি, এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। আমি এফ আর সি যদি যোগ করি, এফ বিন্দু এবি এর মধ্যবিন্দু। এখন এই এফ বিন্দু আর সি বিন্দু যোগ করলে এই যে রেখাটা পেলাম সিএফ, এই সিএফটাকে আমরা বলছি একটা মধ্যমা। তাহলে দেখো এই মধ্যমাগুলো একটা বাহুতে কিন্তু একটা বিন্দুতে, বাহুতে না একটা বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দুর নাম কি হবে? কি হবে আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, এটা উপরের ক্লাসে যে শিখবা, আপাতত একটু নাম মনে রাখো, এটার নাম হচ্ছে ভর কেন্দ্র। তাহলে একটা ত্রিভুজের মধ্যমা কয়টি আঁকানো সম্ভব? 3টি। এই মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে, এই ছেদ বিন্দুর নাম কি? ভর কেন্দ্র। আমরা এই মধ্যমা সম্পর্কে আরো কিছু বিস্তারিত শিখতে চাই। আসলে মধ্যমার কাজ কি সেটা একটু জেনে নিই। মধ্যমার কাজ হচ্ছে, দুইটা কাজ হতে পারে। একটা হচ্ছে একটা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করা। আমরা একটু একটা বৃত্ত আঁকায় নিয়ে, একটা মধ্যমা আঁকায় নিই, এই মধ্যমাটার কথাই চিন্তা করো। আমাদের এটি একটা মধ্যমা, এই মধ্যমা দুইটা কাজ সম্পাদন করতে পারবে। একটা হচ্ছে এই বিসি বাহুকে সমান দুই খণ্ডে খণ্ডিত করেছে। আমরা এখান থেকে লিখতে পারবো যে এই বিডি বাহু যা হবে আর সিডি বাহু তাই হবে, এই দুইটার দৈর্ঘ্য সমান। তাহলে এটা হচ্ছে প্রথম কাজ, বিডি আর সিডি, অর্থাৎ একটা মধ্যমা যে বাহু, একটা মধ্যমা একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। আমরা যে কৌণিক শীর্ষবিন্দু থেকে মধ্যমা অঙ্কন করব তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, এই বাহুটাকে সমান দুই খণ্ডে খণ্ডিত করবে। এটা হচ্ছে একটা মধ্যমার প্রথম কাজ। দ্বিতীয় কাজটা কি? চলো আমরা দ্বিতীয় কাজটা কি, আমাদের এই দ্বিতীয় কাজটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কাজ হচ্ছে এই মধ্যমাটা এবিসি ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করবে। কি বললাম? ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করবে। দেখো এই এডি মধ্যমা আঁকানোর ফলে আমাদের এবিসি ত্রিভুজ দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। এই পাশে একটা ত্রিভুজ, ওই পাশে একটা ত্রিভুজ। আমরা বলছি যে এই পাশের যে ত্রিভুজটা আছে এটার ক্ষেত্রফলও যা, এই পাশে যে ত্রিভুজটা আছে এটার ক্ষেত্রফলও তাই। ক্ষেত্রফল একটু কমও নেই, বেশিও নেই। আমরা একটু প্রমাণ দেখতে চাই আসলে কিভাবে ক্ষেত্রফল সমান হয়। আচ্ছা, আমরা যদি এই বিডিটাকে ভূমি ধরি তাহলে আমাদের লম্ব অঙ্কন করতে হবে। তো আমরা একটু লম্ব অঙ্কন করে নিই। এখান থেকে মনে করি এরকম একটা লম্ব, খাড়া লম্ব আঁকালাম, এটা হচ্ছে ই। এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আমাদের এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটা জানি সেটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা এখানে হাফ গুণ ভূমি হচ্ছে বিডি, আমি বিডি লিখলাম, ইন্টু উচ্চতা হচ্ছে এই, ঠিক আছে। আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা করলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন আমরা এ ডিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে দেখতে চাই আসলে ওই একই ক্ষেত্রফল আসে কিনা। যদি ক্ষেত্রফল একই আসে তাহলে আমরা বলবো যে এডি মধ্যমা
ত্রিভুজ এবিসিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে এখন আমরা ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল বের করতে চাই। ত্রিভুজ এ ডিসি এর ক্ষেত্রফল। এখানেও আমাদের সূত্র একই, হাফ গুণ, এক্ষেত্রে ভূমি কিন্তু সিডি বা ডিসি যাই বলি না কেন, ডিসি বলি। এখন বলো উচ্চতা কি হবে? আমরা এই এ থেকে সিডির উপরে কি উচ্চতা আঁকাতে পারবো? উচ্চতা আঁকানো যাবে না কিন্তু, কারণ সমকোণ যদি এটা হয়, এটা 90 ডিগ্রি থেকে বড়, কাজে তুমি এইভাবে যখন লম্ব আঁকাতে যাবে এটা কিন্তু আরো কোণটা বড় হয়ে যাবে, কাজে লম্ব আঁকানো যাবে না। সেক্ষেত্রে আমাকে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেরকম আমরা এইদিকে বর্ধিত করে নিয়েছি, এখানেও বর্ধিত করে এটাই লম্ব হবে, অর্থাৎ এই এটাই লম্ব হবে। তাহলে আমরা এই সিডি ভূমি ধরলেও আমাদের উচ্চতা কিন্তু এই হয়ে যাচ্ছে, কাজে আমাদের এখানে উচ্চতা এই। এখন আমাকে বলো, যেহেতু ডিটা কি ছিল? মধ্যবিন্দু। মধ্যবিন্দু যদি হয় তাহলে বিডি আর সিডি সমান। আমি প্রথমেই বলেছিলাম যে একটা মধ্যমার দুইটা কাজ, প্রথম কাজটা ছিল কি, এই বাহুটাকে সমান দুই খণ্ডে খণ্ডিত করেছে, কাজে বিডি আর সিডি সমান ছিল। কাজে এই যে সিডি, যেখানে এই সিডি জায়গায় যদি আমি বিডি লিখে দিই, যেহেতু সমান, কাজে একটার পরিবর্তে আমি অন্যটা লিখতে পারবো। এই ডিসির জায়গায় আমি যদি বিডি বসিয়ে দিই, বিডি ইন্টু এই, তাহলে দেখো তো আমাদের এখানে যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আর এখানে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো সমান হয়েছে না? হ্যাঁ, সমান হয়েছে। কাজেই মধ্যমার কাজ দুইটি। প্রথম কাজ হচ্ছে কৌণিক শীর্ষ তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, সমান দুই খণ্ডে খণ্ডিত করবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে একটি মধ্যমা ত্রিভুজটাকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে। আমরা এখানেও দেখতে পেলাম যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল যা হয়েছে হাফ ইন্টু বিডি ইন্টু এই, আবার এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল একই হয়েছে, দেখো হাফ ইন্টু বিডি ইন্টু এই হয়েছে। তার মানে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করেছে। আমরা মধ্যমা সম্পর্কে আরো কিছু তথ্য শিখতে চাই, আমাদের আরো কিছু তথ্য রয়েছে, চলো আমরা সেই বিষয়গুলো একটু জেনে নিই। আমরা পরের চিত্রটাতে চলে যেতে চাই। মধ্যমার আরো কিছু কাজ রয়েছে, আমরা একটু এই চিত্রগুলো দেখেছি, আমরা পরের চিত্রটাতে চলে যাই। আমরা এখানেও এবিসি ত্রিভুজের তিনটা মধ্যমা দেখতে পাচ্ছি, যে এবিসি ত্রিভুজের এর একটা মধ্যমা, বি একটা মধ্যমা, সিএফ আরেকটি মধ্যমা। এই মধ্যমা তিনটি পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। আমরা এই জি বিন্দুটাকে বলেছিলাম কি? ভর কেন্দ্র। দেখো এই ভর কেন্দ্রে মধ্যমাগুলো একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে। যদিও এই বিষয়গুলো তোমরা উপরের ক্লাসে যে আবার শিখবা, তা আপাতত একটু মনে রাখার চেষ্টা করো। মনে রাখতেই হবে এটা বাধ্যবাধকতা নেই, তবে যে যত শেখে সে তত জ্ঞানী হয়, এ কারণে মনে রাখাটা ভালো। এখান থেকে আমরা যদি হিসেব করি তাহলে এজি যত বড় হবে এই ডিজি হবে তার অর্ধেক, অর্থাৎ এটা যা হবে এটা তার দ্বিগুণ পরিমাণ হবে। অর্থাৎ এই মধ্যমা এদিকে 2 একক হলে এদিকে 1 একক হবে। ঠিক একইভাবে এই বি থেকে জি পর্যন্ত যা হবে জিই হবে তার অর্ধেক, অর্থাৎ এই জির দ্বিগুণ পরিমাণ হবে হচ্ছে বিজি। একইভাবে এই সি থেকে জি পর্যন্ত যে দৈর্ঘ্য এফ জি হবে তার অর্ধেক, অর্থাৎ এফ জির দ্বিগুণ হবে হচ্ছে সিজি। কাজে আমরা বলতে পারি এই মধ্যমাগুলো পরস্পরকে 2:1 অন্তর্বিভক্ত করে। তার মানে আমরা এটা যদি 2 একক হয় এটা 1 একক হবে, ঠিক একইভাবে এটা 2 একক হলে এটা 1 একক হবে, একইভাবে এটা 2 একক হলে এটা 1 একক হবে। তাহলে ত্রিভুজের মধ্যমাগুলো পরস্পরকে 2:1 2:1 এই অনুপাতে বিভক্ত করবে। আমাদের এই মধ্যমার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তোমরা এই তিনটা মধ্যমা অঙ্কন করবা,
মধ্যমা অঙ্কন করার পর দেখবা মধ্যমা তিনটা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে তুমি ত্রিভুজ আকৃতির ওই বস্তুটাকে মধ্যমার উপরে এভাবে কাগজের উপর রেখে দিবা, দেখবা আর কোথাও পড়ে না, কোথাও পড়বে না যদি মধ্যমাগুলো একদম পারফেক্টলি আঁকানো যায়, কোনো দিকে পড়বে না। ভর কেন্দ্রে যদি তুমি এই শীষের উপরে এই কাগজের টুকরা বাতাস যদি না থাকে তাহলে যদি রেখে দাও তাহলে সে কোনো দিকে পড়বে না। আমরা এরকম ত্রিভুজ আকৃতির বস্তুর ভর কেন্দ্র বের করতে পারি। প্রত্যেকটা বস্তুরই কিন্তু ভর কেন্দ্র থাকে। আমার হাতে যে পেনটা দেখতে পাচ্ছ এটারও একটা ভর কেন্দ্র রয়েছে, এখানে যে বস্তুটা দেখতে পাচ্ছ এটারও ভর কেন্দ্র রয়েছে, এই কিউবের একটা ভর কেন্দ্র রয়েছে। তো আমরা ভর কেন্দ্রে যদি এভাবে ধরে রাখি তাহলে বস্তুটা কোনো দিকে পড়ার কথা না। ভর কেন্দ্রে বস্তুর সমস্ত ভর ক্রিয়া করে, সেই কারণে ভর কেন্দ্রে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে বস্তুটা কোনো দিকে পড়বে না। এই বিষয় সম্পর্কে তোমরা উপরের ক্লাসগুলোতে যে শিখবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মধ্যমা কিভাবে অঙ্কন করতে হয়, মধ্যমা কিভাবে বের করতে হয় সে বিষয়টা জানলাম, আর মধ্যমার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু জানলাম। আমরা জানলাম যে মধ্যমা দুইটা কাজ প্রথমত করে। প্রথম কাজ হচ্ছে আমরা একটা মধ্যমা অঙ্কন করতে হলে একটা বাহুর মধ্যবিন্দু আর বিপরীত কৌণিক শীর্ষবিন্দু যোগ করতে হয়, কাজেই বাহুটা সমদ্বিখণ্ডিত করবে, এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ কি? হ্যাঁ, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিভুজের মধ্যমার যে বৈশিষ্ট্যগুলো আজকে শিখলাম এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করো এবং ভিন্ন ভিন্ন আকৃতির ত্রিভুজ অঙ্কন করে এর মধ্যমা কোথায় হয় সেগুলো নির্ণয় করার চেষ্টা করো। এবং আমি তোমাদেরকে যে ম্যাজিকের কথা বললাম যে মধ্যমা অঙ্কন করার পর এই মধ্যমা তিনটার ছেদ বিন্দু, এটাকে আমরা ভর কেন্দ্র বলেছি, ভর কেন্দ্রে যদি তুমি ত্রিভুজটাকে রেখে দাও তাহলে কোথাও পড়বে না। তবে হ্যাঁ, বাতাস যদি থাকে তাহলে কিন্তু পড়ে যাবে, শেষে আমাকে দোষ দেবা, স্যার কি বললো, ঠিক কাজ করে না। তো বাতাস থাকবে না, এরকম জায়গায় তুমি রেখে দেবা, তাহলে দেখবা কোনো দিকে পড়বে না, যদি পারফেক্টলি একদম সঠিকভাবে মধ্যমা অঙ্কন করো। যদি মধ্যমা সঠিকভাবে অঙ্কন না করো তাহলে কিন্তু আমার এই বক্তব্য কাজে আসবে না। তো তোমরা এই পরীক্ষাগুলো বাসায় করতে থাকো। আমরা পরের ক্লাসেও ভিন্ন বিষয় নিয়ে ত্রিভুজের ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।